আজকের আলোচনায় আমরা নজর রাখব ধীরুভাই আম্বানির দিকে। হামিশ ম্যাকডোনাল্ডের লেখা দ্য পলিয়েস্টার প্রিন্স বইটা, মানে তার কিছু অংশ আমাদের হাতে আছে। এগুলো থেকেই আমরা একটু বোঝার চেষ্টা করব অ্যাডেনের এক সাধারণ কেরানি থেকে ভারতের বিজনেস টাইকুন হয়ে ওঠার এই জার্নিটা, মানে বেশ বিতর্কিত কিন্তু দারুণ এক উত্থান। একদম। আর এই উৎসগুলোতে আমরা খুঁজব কিভাবে তিনি সুযোগগুলো চিনতেন, প্রয়োজন হলে নিয়ম ভাঙতেন বা হয়তো নতুন নিয়মই তৈরি করতেন। আর এই সব কিছু মিলিয়ে ভারতের ব্যবসা আর রাজনীতির জগতে যে আলোড়ন ফেলেছিলেন তার কারণগুলো কি সাফল্য আবার বিতর্ক, দুটোই কিন্তু পরিষ্কার। শুরুটা তো খুবই সাধারণ, তাই না? গুজরাটের চড়ুয়াদের এক স্কুল মাস্টারের ছেলে পড়াশোনার পর গেলেন অ্যাডেন ভাগ্য ফেরাতে। হ্যাঁ, অ্যাডেনে ওই ফরাসি কোম্পানি ব্যাসে অ্যান্ড কোংয়ে কেরানোর চাকরি, কিন্তু সেখানেই তার বিজনেস মাইন্ডের প্রথম ঝলকটা দেখা যায়, বুঝলেন? আচ্ছা, কিরকম? তিনি দেখলেন কি স্থানীয় মুদ্রা মানে রিয়ালের মধ্যে যে রূপো আছে তার দামটা বিনিময় হারের চেয়ে বেশি। তো উনি সোজা রিয়াল কিনে গলিয়ে রূপোর বার বানিয়ে লন্ডনে বেচতে শুরু করলেন। অল্প সময়েই বেশ কিছু টাকা জমিয়ে ফেললেন। বা সহকর্মীরা কেউ ডাকত গামা তার ওই শারীরিক শক্তির জন্য, আবার কেউ বলতো ডার্ক ক্যারেক্টার, মানে একটু রহস্যময় গোছের। এই অভিজ্ঞতা আর কিছু জমানো টাকা নিয়েই তিনি দেশে ফেরেন। ভারতে ফিরে তো প্রথমে মশলার ব্যবসা শুরু করেন, কিন্তু টেক্সটাইলে গেলেন কেন? হ্যাঁ, মশলার ব্যবসা ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি টেক্সটাইলে চলে আসেন। চম্পকলাল দামানির সাথে পার্টনারশিপও করেছিলেন, রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। কিন্তু সেটা তো টেকেনি। না, কারণ আম্বানি অনেক বেশি ঝুঁকি নিতে চাইতেন। দামানি ছিলেন একটু পুরনো ঘরানার হিসেবি, মতের মিল হচ্ছিল না, তো আলাদা হয়ে গেলেন। এরপর আম্বানি তৈরি করলেন ভিমোর। পলিয়েস্টার কাপড়ের জগতে এটা ছিল একটা বিপ্লব। হ্যাঁ, ভিমল নামটা তো সবার পরিচিত। অভূতপূর্ব বিজ্ঞাপন, বিরাট মার্কেটিং বাজেট, যা তখন ভারতে কেউ ভাবতেও পারত না। ভিওল একদম ঘরে ঘরে পৌঁছে গেল। রিলায়েন্সও হুহু করে বড় হতে থাকল। এই যে এত দ্রুত ব্যবসা বাড়ালেন, এর জন্য তো প্রচুর টাকা দরকার হয়েছিল। সেই টাকাটা এলো কোথা থেকে? এখানেই আম্বানির আরেকটা মাস্টার স্ট্রোক। তিনি কিন্তু চিরাচরিত পথে ব্যাংক লোনের রাস্তায় বেশি যাননি। তিনি সরাসরি সাধারণ মানুষের কাছে গেলেন, শেয়ার বিক্রি করে টাকা তুললেন। ও, এই যে ইকুইটি কাল্টের কথাটা শোনা যায়। ঠিক তাই, ভারতে এই শেয়ারে বিনিয়োগের সংস্কৃতি তৈরির পেছনে আম্বানির ভূমিকা কিন্তু বিরাট। আগে শেয়ার বাজার ছিল শুধু বড়লোকদের জায়গা, আম্বানি সেটাকে সাধারণ মানুষের নাগালে আনলেন। এটা একটা বিরাট পদক্ষেপ ছিল। আর সরকারি নীতি, শোনা যায় সেগুলোর সুযোগও তিনি খুব ভালোভাবে নিতেন। হ্যাঁ, সেই ব্যাপারেও তিনি ছিলেন যাকে বলে খুব পারদর্শী। ধরুন ওই হায়ার ইউনিট ভ্যালু স্কিম, যেটা আসলে ছিল রপ্তানি বাড়ানোর জন্য, সেই স্কিমের সুযোগ নিয়ে তিনি সুতো আমদানি করে বাজারে প্রায় একচেটি একটা জায়গা করে নিলেন। আচ্ছা। আবার ধরুন শেয়ার বাজারে বিয়ার কার্টেলের ঘটনাটা। একদল ব্রোকার জোট বেঁধে রিলায়েন্সের শেয়ারের দাম ফেলার চেষ্টা করছিল। আম্বানি কি করলেন? উল্টে বিপুল শেয়ার কিনে নিলেন নিজেই, ওই কার্টেলকে একেবারে কোণঠাসা করে দিলেন। সেটাও একটা দারুণ গল্প। আর ওই এনআরআই বিনিয়োগের ব্যাপারটা, আইল অফ ম্যানের কোম্পানি? হ্যাঁ, সেটাও বিরাট বিতর্ক তৈরি করেছিল। অনাবাসী ভারতীয় বিনিয়োগের নামে আইল অফ ম্যানে রেজিস্টার্ড কিছু রহস্যময় কোম্পানি রিলায়েন্সের শেয়ার কিনছিল। নামগুলোও ছিল বেশ অদ্ভুত, ক্রকোডাইল ইনভেস্টমেন্টস, ফিয়াস্কো ইনভেস্টমেন্টস। প্রশ্ন উঠেছিল, এই টাকার আসল উৎস কি? আম্বানি নিজের টাকায় ঘুরপথে আসছে না তো? এত দ্রুত উত্থান, এত কৌশল, প্রতিদ্বন্দ্বিতা তো নিশ্চয়ই ছিল। মারাত্মক। বিশেষ করে নুসলি ওয়াদিয়া বম্বে ডাইংয়ের সাথে তার লড়াইটা ছিল যাকে বলে একেবারে ক্লাসিক। ওয়াদিয়া তো পুরনো ব্যবসায়ী পরিবার। ঠিক, ওয়াদিয়া ছিলেন পার্সি এলিট, পুরনো ব্যবসায়ী। আর আম্বানি নবাগত, একেবারে মাটি থেকে উঠে আসা। পলিয়েস্টারের কাঁচামাল, ওই পিটিএ আর ডিএমটি আমদানি নিয়ে তাদের মধ্যে যা লড়াই চলত, আর সেই লড়াই প্রায়ই রাজনীতির আঙিনায় চলে যেত। অভিযোগ উঠত যে আম্বানি সরকারি পলিসিকে নিজের দিকে টানছেন, লাইসেন্স পাওয়ার জন্য নিয়ম ভাঙছেন। এমনকি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সরকারি এজেন্সিকে ব্যবহার করার অভিযোগও ছিল। হ্যাঁ, সেরকম অভিযোগও উঠেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা, বিশেষ করে এস গুরুমূর্তির লেখাগুলো তো তখন খুব সাড়া ফেলেছিল। একদম। গুরুমূর্তি তো একেবারে ধারাবাহিকভাবে লিখছিলেন আম্বানির বিভিন্ন কাজকারবার, রাজনৈতিক যোগাযোগ, নিয়ম ভাঙার অভিযোগ নিয়ে। একটা বিরাট বিতর্ক হয় যখন রিলায়েন্সের জনসংযোগ ম্যানেজার কীর্তি আম্বানিকে গ্রেফতার করা হয়।
অভিযোগ ছিল নুসলি ওয়াদিয়াকে হত্যার ষড়যন্ত্রের। বলেন কি? হ্যাঁ, এছাড়া শেয়ার কেলেঙ্কারি, শেয়ার সুইচিংয়ের মতো ঘটনাতেও রিলায়েন্সের নাম জড়ায়। অভিযোগ ছিল বিনিয়োগকারীদের না জানিয়ে বা ভুল বুঝিয়ে তাদের শেয়ার বদলে দেয়া হচ্ছে। এত কিছুর পরেও আম্বানিকা তো অনেকে একজন ভিশনারি হিসেবে দেখেন, যিনি সিস্টেমের মধ্যে থেকেই সুযোগ তৈরি করেছেন। ঠিক, তার সমর্থকরা তো এটাই বলেন যে তিনি সময়ের সিস্টেমের সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছিলেন। হয়তো সেটাই প্রয়োজন ছিল তখন। উৎস বলছে রিলায়েন্স চলত অনেকটা পিওর ক্যাশ ফ্লো মডেলে, মানে ক্যাশ ফ্লো বজায় রাখাটাই ছিল মূল ফোকাস। তিনি তার দুই ছেলে মুকেশ আর অনিলকে ব্যবসায় আনেন, উত্তরাধিকারের রাস্তাটাও তৈরি করে দেন। পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু ভারতীয় কর্পোরেট জগতে তার প্রভাব তো বিশাল। তাহলে এই সোর্সগুলো থেকে ধীরুভাই আম্বানির যে ছবিটা আমরা পাচ্ছি তা বেশ জটিল, তাই না? একদিকে তিনি একজন পথপ্রদর্শক, নতুন শিল্প গড়ছেন, লক্ষ লক্ষ মানুষকে শেয়ার বাজারে আনছেন। হ্যাঁ, ভারতের শিল্পায়নে গতি এনেছেন। আবার অন্যদিকে তার বিরুদ্ধে নিয়ম ভাঙা, রাজনৈতিক প্রভাব খাটানো, প্রতিদ্বন্দ্বীদের জন্য নির্মম হওয়া, এই অভিযোগগুলো খুব জোরালো। তার এই উত্থানের গল্পটা যেমন একদিকে অনুপ্রেরণা দেয়, তেমনি অন্যদিকে ব্যবসায় নৈতিকতা, সাফল্য আর পদ্ধতির সম্পর্ক নিয়ে অনেকগুলো জরুরি প্রশ্ন তুলে দেয়। ঠিক। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, একটা নিয়ন্ত্রিত অর্থনীতিতে সাফল্যের শিখরে পৌঁছতে গিয়ে কি নিয়ম ভাঙাটা মাস্ট ছিল, নাকি ধীরুভাই আম্বানির পথটা ছিল, মানে তার নিজস্ব কৌশল আর পরিস্থিতির একটা মিশেল? এটা ভাবার বিষয়।